ইন্দোনেশিয়া একটা বিশ্বাস আছে, যদি কেউ এমন এক অশুভ দিনে মারা যায় যাকে বলা হয় সেলেসাক লিওন, তাহলে তার মৃত্যুতে সবকিছু শেষ হয়ে যায় না। কখনো কখনো সে আবার ফিরে আসে নিজের পরিবারকেও সাথে করে নিয়ে যেতে। কয়েক ঘন্টা আগে যার দাফন সম্পন্ন হয়েছে, সেই মানুষটাকে যদি মাঝরাতে আপনার বাড়ির অন্ধকার ঘরে দাঁড়িয়ে থাকতে দেখেন, তাহলে কেমন লাগবে? প্রথমে এই পরিবারটাও ভেবেছিল এটা হয়তো শোকের কারণে তৈরি হওয়া একটা ভয়ঙ্কর কল্পনা, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে যে তাদের বাড়িতে ফিরে এসেছে সেটা শুধু একজন মৃত মানুষ নয়, বরং এমন একটা অন্ধকার শক্তি যে একে একে পুরো পরিবারটাকেই নিজের সাথে করে নিয়ে যেতে চায়। আর ঠিক সেই রাত থেকেই এই বাড়িতে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা, আর এভাবেই শুরু হয় আল মারহুম সিনেমার সেই ভয়ঙ্কর গল্প, যেখানে মৃত্যুর পর শেষ হয় না কিছুই, বরং সেখান থেকে শুরু হয় আসল আতঙ্ক। আর বিশ্বাস করুন, এই গল্পের শেষে এমন একটা মারাত্মক টুইস্ট লুকিয়ে আছে যেটা দেখে আপনিও ভাববেন এই সব কিছুর জন্য আসল দায়ী কে, সে মৃত ব্যক্তি নাকি অন্য কেউ। সিনেমার শুরুতে আমরা দেখি একজন মহিলাকে একটা অদ্ভুত রিচুয়াল পালন করতে, কিন্তু সে কেন এরকম করছে তা জানতে হলে আমাদের যেতে হবে 6 দিন আগে। আমরা পরিচিত হই মুলোয়ান্ত নামে এক ব্যক্তির সাথে। তিনি গ্রামের একজন সম্মানিত ব্যক্তি যাকে সবাই শ্রদ্ধা করে চলে। তার পরিবারে রয়েছে তার স্ত্রী রেহেমি এবং 3 সন্তান, বড় ছেলে শেষা, মেয়ে নুরি আর ছোট ছেলে ইয়ান্ডা। মুলোয়ান্তর একটা ভাই ছিল যার নাম ছিল সুয়নো, এবং তার একটি মেয়েও ছিল যার নাম আজাং। মুলোয়ান্তর কাছে চাষ করার জন্য অনেক বড় জমি ছিল এবং সেই জমিতে খুব ভালো ফসল ফলতো, তাই অনেকে তাকে হিংসাও করত। মুলোয়ান্তর ভাই তার জমিতেই কাজ করত এবং তার মেয়ে আজাং মুলোয়ান্তর বাড়িতে ঘোড়া দেখাশোনা এবং আরও অন্যান্য কাজ করত। মুলোয়ান্ত চাইতো তার ছোট ছেলে ইয়ান্ডা কলেজে গিয়ে পড়াশোনা করুক, কিন্তু ইয়ান্ডার ইচ্ছা ছিল বাবার জমি দেখাশোনা করার। এই জন্য একদিন মুলোয়ান্তর সাথে ইয়ান্ডার কথা কাটাকাটি হয়, কারণ তার বড় ছেলে শেষা একজন ডাক্তার এবং মেয়ে নুরি ইঞ্জিনিয়ারিংয়ের লাস্ট ইয়ারের পড়াশোনা করছে। তাই সে চাইতো ইয়ান্ডাও পড়াশোনা করে আরও ভালো কিছু করুক, কারণ জমি দেখাশোনা করার জন্য মুলোয়ান্ত নিজেই আছে। এরপরে মুলোয়ান্ত ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে এই বিষয়ে আলোচনা করলে তার স্ত্রী তাকে শান্ত করে বলে যে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এখানে তারা যখন কথা বলছিল তখন মুলোয়ান্ত কফি খাচ্ছিল, কিন্তু কফিটা খাওয়ার সাথে সাথেই তার শরীরে অদ্ভুত কিছু হতে শুরু করে। হঠাৎ করেই তার শরীর খারাপ হয়ে যায়। তখনই তার স্ত্রী তাকে সামলানোর চেষ্টা করে। পরের দিন সকাল হয়ে যায়, আর আজকের দিনটা ছিল ক্লিয়ন টুইস্টে। যাই হোক, এখানে মুলোয়ান্ত গোসল করতে যায় এবং শাওয়ার ও গিজার চালু করে, কিন্তু তখনও তার শরীর পুরোপুরি ঠিক ছিল না। ঠিক সেই সময় হঠাৎ করে গিজারের শর্ট সার্কিট হয়ে যায়। শাওয়ার থেকে যে জল পড়ছিল সেই জলের মধ্যে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এই বিষয়টা একেবারেই না জেনে মুলোয়ান্ত সেই জলের ওপর পা রাখার সাথে সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। এই ঘটনাটা পুরো হাসি খুশি পরিবারটাকে এক মুহূর্তেই ভেঙে দেয়। দুর্ঘটনার খবর শুনে শেষা এবং নুরি বাড়িতে ফেরে। এরকম সময় সেই গ্রামের প্রধান তাদের বাড়িতে এসে ইয়ান্ডাকে জানায় যে তার পিতার মৃত্যু ক্লিয়ন টুইস্টেতে হয়েছে, অর্থাৎ এই দিনটা খুব অশুভ। এই দিনে যে মারা যায় সে তার পুরো পরিবারকে নিজের সাথে করে নিয়ে যাওয়ার জন্য আবার ফিরে আসে। তাই তাদের একটি বিশেষ রিচুয়াল করতে হবে। এই রিচুয়াল অনুযায়ী তাদের প্লেট হাতে করে নিয়ে পুরো রাস্তা জুড়ে সেই প্লেটগুলো ভেঙে ভেঙে যেতে হবে। এই কাজটা করতে হবে মুলোয়ান্তর পরিবারের সবাইকেই। কিন্তু শেষা এসব মানতে একেবারেই রাজি হয় না, কারণ সে একজন ডাক্তার, তাই এসব কুসংস্কারে সে বিশ্বাস করতো না। কিন্তু নুরি আর ইয়ান্ডা তাকে বোঝালে সে রাজি হয়ে যায়। রিচুয়ালটি পালন করার সময় রেহেমির হঠাৎ শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে শেষা তার মাকে নিয়ে ঘরে চলে যায়। তাই ইয়ান্ডা আর নুরি এই দুজনেই সেই রিচুয়ালটা পালন করে এবং তার পিতাকে দাফন করে বাড়ি চলে আসে। সেদিন ছিল প্রথম দিন, যেদিন তাদের বাড়িতে দোয়া দরুদ এবং পবিত্র কুরআনের আয়াত পড়া হচ্ছিল। ঠিক তখনই হঠাৎ রেহেমি তার স্বামীর কণ্ঠস্বর শুনতে পায়, যেন তার স্বামী তাকে ডাকছে। সে তখন সেই আওয়াজের পেছনে যেতে থাকে এবং কান্না করতে করতে বলে সে যেন তাকেও নিজের সাথে করে নিয়ে যায়, কারণ সে তার স্বামীকে ছাড়া বাঁচতে পারবে না। তার কান্নার শব্দ শুনে নুরি তাকে শান্ত করতে আসে। এরপর নুরি তাকে তার ঘরে নিয়ে যায়, যেখানে কিছুক্ষণ পর রেহেমি ঘুমিয়ে পড়ে। সে ঘুমিয়ে পড়ার পর নুরিও তার নিজের ঘরে চলে যায়। এরপর আসে দ্বিতীয় দিন। সকালে নুরি লক্ষ্য করে যে তার মা নিজের ঘরে নেই। এরপর নুরি তাকে খুঁজতে শুরু করে। নুরির সাথে আজাংও তার আন্টিকে খুঁজছিল। খুঁজতে খুঁজতে হঠাৎ তারা দেখে রেহেমি রাস্তার মাঝখানে শুয়ে আছে। এটা দেখে তারা তাড়াতাড়ি বাকিদের ডাক দেয়,
নুরি আর আজাং মিলে তাকে তার ঘরে নিয়ে আসে। সেখানে রেহেমি নুরিকে জানায় যে সে খুব শীঘ্রই মারা যাবে আর সে নুরিকেও নিজের সাথে করে নিয়ে যাবে। এই কথা শুনে নুরি তার ভাইদের সবটা জানায়। তখন শেষা বলে হয়তো তাদের মা ডিপ্রেশনে ভুগছে, তাই এরকম কথা বলছে। যাই হোক, এরপর আবার পরের দিন আসে। তাদের বাড়িতে কিছু নির্মাণ কাজও চলছিল। সেই রাতেই আমরা দেখি রেহেমি নিজের ঘরে বসে প্রার্থনা করছে, কিন্তু হঠাৎ আয়নার প্রতিফলনে দেখা যায় কফনে মোড়ানো ভূতটা দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় ছাদের ফ্যানটা অদ্ভুতভাবে দুলতে শুরু করে। রেহেমি তখন ফ্যানটা বন্ধ করার চেষ্টা করতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে ফ্যানটা কিছুতেই বন্ধ হচ্ছিল না। হঠাৎ করেই সেটা সোজা নিচে তার মুখের ওপর আছড়ে পড়ে। ফ্যানের ব্লেডে তার মুখটা পুরোপুরি কেটে যায় আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে যায়। অর্থাৎ রেহেমি আগেই যেমন বলেছিল সে খুব শিগগিরই মারা যাবে। পুরো ঘটনাটা ছিল ভীষণই দুঃখজনক, কারণ একসাথে এই সন্তানগুলো তাদের মা বাবা দুজনকেই হারিয়ে ফেলে। এরপর সেই গ্রামের প্রধান ইয়ান্দাকে একটা ঠিকানা দেয়। আসলে সেটা ছিল এক তান্ত্রিক বা শামানের ঠিকানা। তার মতে এখন একমাত্র সেই মহিলাই তাদের এই বিপদ থেকে বাঁচাতে পারবে। রাতে নুরি তার মায়ের মৃতদেহর পাশেই শুয়েছিল। হঠাৎ করেই তার মনে হয় যে তার মায়ের লাশটা যেন নড়ে উঠল। নুরি বিষয়টা টের পেয়ে ভয়ে ধীরে ধীরে পিছনে তাকায়, কিন্তু ততক্ষণে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল। এদিকে আমরা শেষাকে দেখি। সে একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। ঠিক তখনই সে তার মায়ের কণ্ঠস্বর শুনতে পায়, যেন তার মা তাকে ডাকছে। পিছনে ঘুরতেই সে দেখতে পায় তার মা দাঁড়িয়ে আছে। এটা দেখে সে ভয় স্তব্ধ হয়ে যায়, কিন্তু অন্য পাশে তাকাতেই সে দেখতে পায় তার বাবার মৃত শরীরও সেখানেই দাঁড়িয়ে আছে। অর্থাৎ এতদিন যেসব বিষয়কে শেষা একেবারেই বিশ্বাস করছিল না, সেগুলো এখন তার চোখের সামনে সত্যি হতে শুরু করলো। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে শেষা তাড়াতাড়ি নিজের বাইকে উঠে সোজা বাড়ির দিকে চলে আসে। বাড়িতে এসে সে নিজের স্লিপিং পিল খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, অর্থাৎ মূলওয়ান্ত মারা যাওয়ার পর চতুর্থ দিনে রেহেমিকে দাফন করা হয়। এরপর ইয়ান্দা নুরিকে সেই তান্ত্রিক বা শামানের কাছে যাওয়ার কথা জানায়, যেটা তাকে সেই গ্রামের প্রধান জানিয়েছিল। তারা দুজন রওনা হয়। শেষা তখন ঘুমিয়েছিল। হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। সে আবারও তার মায়ের কণ্ঠস্বর শুনতে পায়। এই আওয়াজ শুনে সে ভয় পেতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ তার খুব ঠান্ডা লাগতেও শুরু করে, যা ছিল বেশ অদ্ভুত। আমরা দেখি নুরি আর ইয়ান্দা ইতিমধ্যে সেই শামান বা তান্ত্রিকের বাড়িতে পৌঁছে গেছে। সেই শামানের নাম ছিল সুমা। অন্যদিকে বাড়িতে শেষা আজাংকে ডেকে নুরি আর ইয়ান্দার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে যে তারা কোথায় গেছে এবং এখনো পর্যন্ত কেন ফিরে আসেনি। আজাং বলে সে এই বিষয়ে কিছুই জানে না। এরপর শেষা নিজের ঘরে চলে আসে। সেখানে সে বিছানার নিচে কিছু একটা খুঁজতে গিয়ে হঠাৎ সে তার মায়ের একটা চোখ দেখতে পায়। মায়ের সেই চোখ দেখে শেষা ভয় স্তব্ধ হয়ে যায়, কিন্তু আবার যখন সে ভালো করে দেখে তখন দেখে সেই চোখটা সেখানে আর নেই। তার বদলে সে সেখানে একটা ছোট পুঁটলি খুঁজে পায়, যেটা দেখতে অনেকটা কালো জাদুর কোনো জিনিসের মতো লাগছিল। শেষা সেটার একটা ছবি তুলে নুরিকে পাঠিয়ে দেয়। ঠিক তখনই হঠাৎ জানলাটা জোরে খুলে যায়। এতে শেষা বেশ ভয় পেয়ে যায়। সে জানালার কাছে গিয়ে তাকাতেই দেখতে পায় তার বাবার লাশ সেখানে দাঁড়িয়ে আছে। কৌতূহলবশত সে তার বাবার পেছন পেছন বাইকে করে চলে যায়। এদিকে আমরা দেখি নুরি আর ইয়ান্দাকে। তারা তখন সুমার সাথে কথা বলছিল। ঠিক তখনই নুরির ফোনে আজাংয়ের কল আসে। আজাং তাকে জানায় শেষা কোথাও চলে গেছে। এটা শুনেই নুরি আর ইয়ান্দা তাড়াতাড়ি সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে পুরো গ্রামের মানুষও শেষাকে খুঁজতে শুরু করেছিল, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা তখন দেখি শেষা তার বাবাকে খুঁজছে, কিন্তু হঠাৎ করেই তার সামনে তার মায়ের আত্মা এসে উপস্থিত হয়। এটা দেখে শেষা ভয় দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু দৌড়াতে গিয়ে তার পা হঠাৎ করে একটা ভাল্লুক ধরার ফাঁদে আটকে যায়। এতে সে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। ঠিক তখনই নুরি আর ইয়ান্দাও সেখানে পৌঁছে যায় এবং তারা তাদের ভাইকে খুঁজতে শুরু করে। এদিকে শেষা অনেক কষ্টে নিজের পা ফাঁদ থেকে ছাড়িয়ে নেয়, কিন্তু ততক্ষণে সে বেশ গুরুতরভাবে আহত হয়ে গেছে। সে কোনো মতে রাস্তায় এসে একটা পিক আপ গাড়িকে থামায় এবং ড্রাইভারকে বলে তাকে কাছের ক্লিনিকে পৌঁছে দিতে। ক্লিনিকের সামনে পৌঁছেই শেষা ভেতরে ঢুকে পড়ে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ক্লিনিকের ভেতর তখন কেউই ছিল না। তাই সে নিজেই একটা স্ট্রেচারের ওপর শুয়ে পড়ে। এরপর হঠাৎ কেউ যেন তাকে ঠেলে নিয়ে যেতে শুরু করে, কিন্তু ভয়ের বিষয়টা হলো যারা তাকে নিয়ে যাচ্ছিল তারা আর কেউ নয়, বরং তার মা বাবা। এই দৃশ্য দেখে শেষা ভয় অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে সে মর্গে, অর্থাৎ মৃতদেহ রাখার ঘরে শুয়ে আছে। এটা দেখে সে ভয় কাঁপতে থাকে, কারণ সে বুঝতে পারছিল না ক্লিনিক থেকে সে এখানে কিভাবে এলো। ঠিক তখনই মর্গে থাকা সব মৃতদেহ হঠাৎ উঠে বসে এবং ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করে।
এটা দেখে শেষা আতঙ্কে সেখান থেকে পালানোর জন্য নামতে গেলে সে পড়ে যায়, আর তখনই একটা ধারালো জিনিস তার মাথার ভেতর ঢুকে যায়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে সবাই শেষাকে খুঁজতে গিয়ে জানতে পারে সে একটা পিক আপ ভ্যানে করে ক্লিনিকে পৌঁছেছে। এই কথা শুনে সবাই দ্রুত ক্লিনিকে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা শেষার মৃতদেহ খুঁজে পায়। এই দৃশ্য দেখে নুরি আর ইয়ান্না ভীষণ শোকে ভেঙে পড়ে, কারণ তাদের পরিবারের 3 জন সদস্যই তখন মারা গেছে। এরপর গল্পে আসে 5ম দিন। এই সময় 2 ভাই বোন পুরোপুরি ভেঙে পড়েছিল। তারা ভাবতে থাকে যদি তাদের মা আর ভাই সেই রিচুয়ালটা করে নিত তাহলে হয়তো এমনটা হতো না, কিন্তু আসল ব্যাপারটা একেবারেই তেমন ছিল না। সেদিন রাতে আমরা দেখি নুরির হঠাৎ খুব ঠান্ডা লাগতে শুরু করেছে। এর মানে দাঁড়াচ্ছে রিচুয়ালের ব্যাপারটা আসলে ভুল ছিল, আর এখন নুরির পালা এসে গেছে। এরপর নুরি তার ভাই শেষার পাঠানো সেই ছবিটা দেখে, যেখানে একটা রহস্যময় পুঁটলি ছিল। তারপর সে নিজের ঘরে খুঁজতে গিয়ে ঠিক তেমনই আর একটা পুঁটলি খুঁজে পায়। নুরি সেটা তার ভাই ইয়ান্দাকে দেখায়। এরপর নুরি আর ইয়ান্দা দুজনেই সুমার কাছে যায়। সবকিছু শুনে সুমা তাদের বলে তাদের পুরো পরিবারকে কেউ অভিশাপ দিয়েছে, অর্থাৎ তাদের পেছনে মৃত্যুকে লাগিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় এসে গল্পটা যেন একেবারে অন্য মোড় নেয়, কারণ তারা যেসব স্পিরিট দেখছিল সেগুলো আসলে তাদের বাবা মায়ের আত্মা ছিল না, সেগুলো ছিল মৃত্যুরই এক রূপ, যা তাদের মা বাবার চেহারা নিয়ে শুধু তাদের ভয় দেখাচ্ছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল কে এমনটা করলো। যাই হোক, সুমা তখন বলে তাদের একটা বিশেষ রিচুয়াল করতে হবে, যার নাম তাপা পেদাম। এরপর সুমা সেই রিচুয়াল শুরু করে। সে নুরি আর ইয়ান্দাকে অর্ধেক মাটির নিচে পুঁতে দেয়, এমনভাবে যে শুধু তাদের মাথাটাই মাটির ওপর দেখা যাচ্ছিল। এই রিচুয়ালের নিয়ম ছিল যে ব্যক্তি তাদের ওপর মৃত্যুকে ছেড়ে দিয়েছে, মৃত্যু শেষ পর্যন্ত তার কাছেই ফিরে যাবে। আর ঠিক সেটাই ঘটে। আর এই রহস্যটাই ছিল পুরো মুভির সবচেয়ে বড় টুইস্ট। প্রথমে মৃত্যু যায় সুয়নোর কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মূলবান্ত নিজের ভাই আসলে এই পুরো ঘটনার পিছনে দায়ী ছিল। মৃত্যু ভয়ঙ্কর এক রূপ নিয়ে তার উপর অ্যাসিড ছুড়ে দেয়, ফলে সুয়নোর মুখ পুড়ে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, সুয়নো নিজের ভাইয়ের সাথে কেন এমনটা করলো? আমরা জানতে পারি একসময় সুয়নোর একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় তার স্ত্রী মারা যায়। এরপর মূলবান্ত তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সে প্রতিশ্রুতি দেয় সে সুয়নোকে সাহায্য করবে এবং আজাংকে ভালো কলেজে পড়তে পাঠাবে। কিন্তু ধীরে ধীরে মূলবান্ত কৌশলে সুয়নো সব জমি নিজের নামে করে নেয়, এমনকি সে সুয়নোকে পাগল প্রমাণ করেও দেয়। আর আজাংকে কলেজে পাঠানোর বদলে তাকে নিজের বাড়িতে ঘোড়া দেখাশোনার কাজে লাগিয়ে দেয়। যখন সুয়নো এইসব সত্য জানতে পারে তখন সে প্রতিশোধ নেওয়ার কারণে কালো জাদুর আশ্রয় নেয়। এর জন্য সে পরিবারের প্রতিটি সদস্যের নামে একটা করে পুঁটলি তৈরি করে, আর সেই পুঁটলিগুলো গিয়ে সবার বিছানার নিচে রেখে দেয় তার নিজের মেয়ে আজাং। আর সেই পুঁটলিগুলোর ভেতর ছিল মর্গের মাটি। এটা আসলে খুব ভয়ঙ্কর ধরনের এক কালো জাদু। এরপর আমরা আজাংকে দেখতে পাই, এখন মৃত্যু ধীরে ধীরে তার পিছু নিয়েছে। আজাং বাড়িতে ফিরে এসে ঘোড়াটাকে সেরে নিয়ে যেতে চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করেই ঘোড়াটা উল্টে তাকে টেনে নিয়ে জঙ্গলের ভেতর চলে যায়। সেখানে গিয়ে তাকে জোরে একটা গাছের দিকে ঠেলে দেয়। গাছের একটা ধারালো ডাল সোজা তার শরীরের ভেতর ঢুকে যায়, আর সেখানেই আজাংয়ের মৃত্যু হয়। এর মাধ্যমে সেই রিচুয়ালটাও সফল হয়ে যায়। এরপর আমরা দেখি নুরি আর ইয়ান্দা তাদের পরিবারের সদস্যের কবরের কাছে দাঁড়িয়ে আছে। ইয়ান্দা তখন নুরিকে জিজ্ঞাসা করে এখন তো সে নিশ্চয়ই নিজের পড়াশোনা চালিয়ে যেতে অন্য কোথাও চলে যাবে, কিন্তু নুরি বলে আপাতত সে কোথাও যাবে না, সে এখানেই থাকবে এবং গ্রামের মানুষদের সাহায্য করবে। এরপর আমরা একটা মিড ক্রেডিট সিন দেখি। সেখানে দেখা যায় গ্রামের প্রধানকে। অদ্ভুতভাবে দেখা যায় সে এসে সুমার সাথে দেখা করছে। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো সুমা তাকে হাসি মুখে নমস্কার করে স্বাগত জানায়, আর সেই প্রধানও তখন অদ্ভুতভাবে হাসছিল। এটা দেখে মনে হয় এই পুরো ঘটনার পেছনে হয়তো পরোক্ষভাবে সেই ভিলেজ হেডেরই হাত ছিল। খুব সম্ভবত গ্রামের প্রধান মানুষ আসলে একজন খারাপ মানুষ ছিল। আমরা জানি মূলবান্তর কাছে প্রচুর উর্বর জমি ছিল, কিন্তু সে কখনোই তার বন্ধুকে বলেনি যে সে কিভাবে এত জমির মালিক হলো। আর আমার মনে হয় ভিলেজ হেড জানতো যে 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তাই গ্রামের প্রধান হয়তো এই সুযোগটাই কাজে লাগিয়েছিল। খুব সম্ভবত সেই সুয়নোকে এই কালো জাদু রিচুয়াল সম্পর্কে বলেছিল। এর ফলে সে এক ঢিলে 2 পাখি মেরেছিল। 2 পরিবারেরই সর্বনাশ হয়ে যাবে, আর শেষে সব জমি তার হাতেই চলে আসবে। তো বন্ধুরা, এটাই ছিল আলমারহুম ছবির সম্পূর্ণ কাহিনী। আপনার কি মনে হয় ভিলেজ হেড কি সত্যি এইসব কিছু পেছনে ছিল, নাকি এই গল্পের ভেতর এখনো লুকিয়েছে আরো বড় কোনো অন্ধকার সত্য? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।